আদি শুরু থেকেই জানত যে প্রার্থনা একদিন তাকে ছেড়ে চলে যাবে। সম্পর্কের প্রথম দিনগুলোতেই সে এই বিচ্ছেদ আসার আভাস পেয়েছিল। তবুও মনকে বোঝাতে না পেরে সে তার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সময়ের সাথে সাথে তাদের প্রেম গভীর হলেও আদ্রির আশঙ্কাই সত্যি হয়। বছরখানেক পার হতেই তাদের বিচ্ছেদের পথে হাঁটতে হয়। সে সেই কষ্ট মেনে নেয়। তবে এই বিষণ্ণতার মাঝেই একদিন সে নতুন এক সত্যের মুখোমুখি হয়। আদি জানতে পারে তার পাশের ফ্ল্যাটের একটি মেয়ে অনেক আগে থেকে তাকে মনে মনে ভালোবাসত। ধীরে ধীরে সেই মেয়েটির প্রতি আদির মনেও একটি কোমল অনুভূতির জন্ম নিতে শুরু করে। একদিন একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে পরিস্থিতি একদম বদলে যায়। অতিরিক্ত মদ্যপানের কারণে আদি এবং সেই মেয়েটি দুজনেই নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেই রাতে তারা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ হয়। এই ঘটনার পর তাদের সম্পর্ক নতুন মোড় নেয় এবং ক্রমে তা আরও মজবুত হতে থাকে। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু ভাগ্যের পরিহাসে তাদের এই সুখের সংসারেও হঠাৎ ঝড় নেমে আসে। এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যার ফলে এই সম্পর্কেরও ইতি টানতে হয়। আশ্চর্যের বিষয় হল, বিচ্ছেদের পরেও তাদের মনের টান একটুও কমেনি। তারা একে অপরকে ঠিক আগের মতোই ভালোবাসত। শুধু মাঝখানে দাঁড়িয়েছিল তাদের বিশাল ইগো বা অহমিকা, যা দুজনের মাঝে এক অদৃশ্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। গল্পের বর্তমান সময়ে ডিভোর্সের আইনি প্রক্রিয়া চলছে। অফিসের সহকর্মীরা বিচ্ছেদের কথা জিজ্ঞেস করলে আদি ভীষণ অস্বস্তিতে পড়ে। সে আসলে এই বিষয়টি নিয়ে কারোর সাথে কথা বলতে চায় না। এমন আদি জানে এই খবর শুনলে তার বাবা খুব আঘাত পাবেন। তার ফোনে গুগল ফটোস থেকে একটি পুরনো স্মৃতির নোটিফিকেশন আসে। ৩ বছর আগের সেই ছবিতে তার পাশে দাঁড়িয়েছিল প্রার্থনা। আদির জীবনের সাথে তার প্রথম দেখা হয়েছিল। প্রার্থনা সেখানে কাজ করত। প্রথম দেখাতেই প্রার্থনাকে আদির ভীষণ ভালো লেগে যায়। প্রার্থনার সাথে কথা বলার সুযোগ খুঁজতে সেফটি গার্ড কেনা নিয়ে প্রার্থনা তাকে বেশ রসিকতাও করে। এভাবে অপ্রয়োজনীয় জিনিসে আদির ঘর ভরে যায় এবং সে সেগুলো অর্ধেক দামে অনলাইনে বিক্রি করতে থাকে। অবশেষে একদিন দেখা করতে বলে। ভোর 4টেই দেখা করার অদ্ভুত প্রস্তাবে আদি কিছুটা ঘাবড়ে গেলেও পরদিন ঠিক সময় প্রার্থনার বাড়ির সামনে গিয়ে হাজির হয়। সেই ভোরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ার পর থেকেই আদির মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। ভোরের আলোয় প্রার্থনাকে আরও বেশি মায়াবী আর আকর্ষণীয় লাগছিল। থোনার কোনো কল বা মেসেজ না পেয়ে সে অস্থির হয়ে পড়ে। শেষমেশ অপেক্ষা সইতে না পেরে সে সুপার শপের বাইরে গিয়ে দাঁড়ায়। প্রার্থনা বের হতেই সে উত্তরের জন্য চাপ দেয়। তখন প্রার্থনা জানায় সে তো সেই দিনই মনে মনে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু আদি কল করেনি বলে সেও কিছু বলেনি। আদির প্রস্তাবে সম্মতির কথা শুনে সে খুশিতে আত্মহারা হয়ে গিয়ে আবেগের বশে তাকে চুমু খাওয়ার অনুমতি চায়। প্রার্থনা তখন লোকলজ্জার ভয়ে তাকে এড়িয়ে গেলেও বাড়ির পাশে পৌঁছে এক নির্জন মুহূর্তে নিজে থেকেই আদিকে কাছে টেনে নেয়। এখানেই তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা এক ধাপ এগিয়ে যায়। পরদিন প্রার্থনার বাসার ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যাওয়ায় আদি তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে কাপড় ধোয়ার জন্য। সেখানে আদির বন্ধুদের সাথে প্রার্থনার পরিচয় হয়। সবাই মিলে খুব ভালো সময় কাটালেও বন্ধুদের উপস্থিতির কারণে আদি আর প্রার্থনা ব্যক্তিগতভাবে সময় কাটানোর সুযোগ পাচ্ছিল না। লিফটে যাতায়াতের সময় তাদের পরিচয় হয় পাশের ফ্ল্যাটে নতুন ওঠা 2 দম্পতির সাথে, দীক্ষা আর অমর। দীক্ষা একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। পরবর্তীতে ছাদে এক আড্ডায় দীক্ষা যখন প্রার্থনার কিছু চমৎকার ছবি তুলে দেয়, তখন তাদের মধ্যে একটা সহজ পরিচয় গড়ে ওঠে। আদি একদিন প্রার্থনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের ঘরে তার একটি স্কেচ এঁকে রাখে। সেটা দেখে প্রার্থনা খুব খুশি হলেও বন্ধুদের বারবার রুমে ঢুকে পড়ার কারণে সে বিরক্ত হয়ে যায়। পরদিন বন্ধুরা ঢাকার বাইরে ঘুরতে যাওয়ায় আদি সুযোগ বুঝে প্রার্থনাকে ফোন করে জানায় যে আজ পুরো ফ্ল্যাট ফাঁকা। প্রার্থনা প্রথমে একটু লুকোচুরি করলেও কিছুক্ষণ পরই আদির দরজায় এসে হাজির হয়। সেই ফাঁকা বাড়িতে তারা দুজন দীর্ঘ সময় কাটায়। সম্পর্কটা যখন বেশ পরিণতির দিকে এগোচ্ছে, তখন আদি তাকে শপিংয়ে নিয়ে যাওয়ার বাহানায় নিজের মায়ের কাপড়ের দোকানে নিয়ে যায়। আদি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল যে তার মায়ের সাথে প্রার্থনার পরিচয় করিয়ে দেবে। যখন পেমেন্ট করার সময় আসে, আদি তখন জানায় যে এটাই তার মায়ের দোকান। হঠাৎ এভাবে কোনো প্রস্তুতি ছাড়া হবু শাশুড়ির সামনে পড়ে প্রার্থনা বেশ বিব্রত বোধ করে। তবুও সেই পরিচয় পর্বটা ভালোভাবেই শেষ হয়। বন্ধুরা ফিরে না আসা পর্যন্ত প্রার্থনা ওই কয়েকদিন আদির ফ্ল্যাটেই ছিল।
ছাদের উপর তাদের খুনসুটি আর ছবি দেখতে দেখতেই দীক্ষার সাথে তাদের সখ্যতা বাড়ে। কিন্তু একদিন রাতে আদির বন্ধুরা ট্যুর থেকে ফেরার পর হঠাৎ এক ঝামেলা নিয়ে দীক্ষা তাদের দরজায় কড়া নাড়ে। সে জানায় যে সে এক বিপদে পড়েছে। এভাবেই আদি আর প্রার্থনার ছিমছাম প্রেমময় জীবনে প্রতিবেশী দীক্ষার উপস্থিতিতে গল্পের মোড় অন্যদিকে ঘুরতে শুরু করে। দীক্ষা আর অমরের জীবনে হঠাৎ এক ঝোড়ো পরিস্থিতির উদ্ভব হয়। দীক্ষার বাবা মা না জানিয়েই তাদের ফ্ল্যাটে চলে আসেন। অমর যে দীক্ষার লিভিং পার্টনার সেটা তার পরিবার জানত না। পরিস্থিতি সামাল দিতে দীক্ষা আদিকে অনুরোধ করে যেন অমর সাময়িকভাবে তাদের ফ্ল্যাটে থাকার অনুমতি পায়। রাজি হলে অমর তার সব জিনিসপত্র নিয়ে আদির ঘরে শিফট হয়ে যায়। অন্যদিকে দীক্ষা তার বাবা মায়ের কাছে প্রার্থনাকে নিজের রুমমেট হিসেবে পরিচয় করিয়ে দেয়। কিন্তু বিপদ বাড়ে তখন যখন দীক্ষার মা বাথরুমে ছেলেদের অন্তর্বাস খুঁজে পান। প্রার্থনা উপস্থিত বুদ্ধিতে পরিস্থিতি সামাল দিয়ে বলে যে তার ছোট ভাই আগের দিন দেখা করতে এসে হয়তো ভুল করে ফেলে গেছে। কানের পাশ দিয়ে গুলি চলে যাওয়ার মতো অবস্থা থেকে সে যাত্রা দীক্ষা বেঁচে যায়। ছেলেরা এক জায়গায় জড়ো হলে সেখানে পানীয়ের আসর বসবে না তা তো হয় না। আদির বন্ধু যখন বোতল নিয়ে ঘরে ঢুকছিল দীক্ষার বাবা তা দেখে ফেলেন। তিনি রেগে যাওয়ার বদলে উল্টো তাদের সাথে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। টাকার বিনিময়ে ছেলেদের থেকে পানীয় ভাগ করে নিয়ে তিনি এক কোণে নিজের মতো বসে পড়েন। সবথেকে বেশি বিপাকে পড়ে অমর। নিজের হবু শাশুড়ির সাথে একই ঘরে বসে তাকে লুকিয়ে নেশা করতে হচ্ছিল। এদিকে রান্নাঘরে দীক্ষা তার মায়ের কাজে সাহায্য করার সময় সুযোগ বুঝে প্রার্থনা আদির সাথে দেখা করতে যায়। সে জানত না দীক্ষার বাবা সেখানে আছেন। হুট করে মুখোমুখি হয়ে গেলে প্রার্থনা আমতা আমতা করে বলে যে সে ভুল করে এই ফ্ল্যাটে ঢুকে পড়েছে। কিন্তু আদি সাহস করে সত্য গোপন না করে জানিয়ে দেয় যে প্রার্থনা তার গার্লফ্রেন্ড। ঘটনা আরও জটিল হয় যখন দীক্ষার রান্নাঘর থেকে বেরিয়ে অমরের জন্য মিষ্টি নিয়ে আদির ফ্ল্যাটে আসে। সে অন্ধকার ঘরে অমরকে মিষ্টি খাইয়ে দিয়ে কাল সকালে তার বাবার সাথে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা দিচ্ছিল। কিন্তু দীক্ষার বাবা পাশেই বসেছিলেন এবং নিজের মেয়ের কণ্ঠ চিনতে তার ভুল হয়নি। হাতে নাতে ধরা পড়ে বাবা মেয়ে দুজনের মধ্যেই এক অদ্ভুত সমঝোতা হয়। দীক্ষার বাবা তাকে শাসিয়ে দেন যে দীক্ষা যেন তার মায়ের কাছে বাবার এই গোপন নেশার কথা ফাঁস না করে, তাহলে তিনিও দীক্ষার প্রেম কাহিনী বলে দেবেন। পরদিন সকালে তারা চলে গেলে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। এই ঘটনার পর তাদের সবার মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়। তারা সবাই মিলে এক রেস্টুরেন্টে খেতে গেলে দীক্ষার এক ভিন্ন রূপ ফুটে ওঠে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার কারণে সে প্রাণীদের প্রতি অত্যন্ত সংবেদনশীল, তাই সে মাংস খাওয়া একদম পছন্দ করে না। তার এই চিন্তাধারাকে সম্মান জানিয়ে আদিও সেদিন নিরামিষ খাওয়ার সিদ্ধান্ত নেয়, যা দেখে দীক্ষা অনেক খুশি হয়। অমর বা আদির বন্ধুদের বদলে দীক্ষাই সেদিন বিল পরিশোধ করে, কারণ আগের রাতের উপকারের জন্য সে তাদের ট্রিট দিতে চেয়েছিল। গল্পের মোড় ঘুরে যায় বর্তমান সময়। আজ আদির ডিভোর্সের চূড়ান্ত দিন। রায় ঘোষণা হওয়ার সব কাগজ প্রস্তুত, শুধু তার স্ত্রী আসার অপেক্ষা। কিছুক্ষণ পর যখন তার স্ত্রী উপস্থিত হয় তখন দেখা যায় সে প্রার্থনা নয় বরং দীক্ষা। দর্শকদের মনে তখন হাজারো প্রশ্ন। প্রার্থনা কোথায় গেল? দীক্ষার তো নিজের বয়ফ্রেন্ড অমর ছিল, তবে আদির সাথে তার বিয়ে হলো কবে? আর বিয়ে হলেও তাদের সম্পর্ক ডিভোর্স পর্যন্ত গড়ালো কেন? আদালতে আদির কাছে এসেই দীক্ষা তাকে জড়িয়ে ধরে। আদির অ্যাডভোকেট আঙ্কেল তাদের সতর্ক করে বলেন যে এত ঘনিষ্ঠতা থাকলে ডিভোর্স পেতে সমস্যা হতে পারে। দীক্ষা আবেগপ্রবণ হয়ে বলে ওঠে আজই হয়তো স্বামী স্ত্রী হিসেবে তাদের শেষ দিন। তারা একসাথে একটি সেলফি তোলে যা আদি তার ফোনের ব্রেকআপ ফোল্ডারে সেভ করে রাখে। সেই ফোল্ডারে প্রার্থনার সাথে আদির পুরনো একটি ছবিও ছিল। স্মৃতি আবারও ৩ বছর পেছনে ফিরে যায়। যেদিন প্রার্থনা আদির প্রেম নিবেদন গ্রহণ করেছিল সেদিন সে এক কঠিন শর্ত জুড়ে দিয়েছিল। প্রার্থনা জানিয়েছিল যাদের কাছে সে বড় হয়েছে তারা তার নিজের বাবা মা না হলেও সে তাদের ভীষণ শ্রদ্ধা করে। সে তাদের কথা দিয়েছে যে তারা যাকে পছন্দ করবে তাকেই সে বিয়ে করবে। তাই আদির সাথে এই সম্পর্ক হবে কেবল সময়ের প্রয়োজনে। এখানে ভবিষ্যতের কোনো প্রতিশ্রুতি বা স্থায়ী কমিটমেন্ট থাকবে না। অর্থাৎ প্রার্থনা শুরু থেকেই নিজের মনকে পাথর করে এই সম্পর্কের পথে হেঁটেছিল। আদি আর প্রার্থনার সম্পর্কের ভিত্তিটাই ছিল বিচ্ছেদ। তারা দুজনেই জানত এই পথ চলা একদিন শেষ হয়ে যাবে। অবশেষে সেই দিনটি আসে যখন প্রার্থনা আদিকে জানায় তার বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে এবং পারিবারিক প্রতিশ্রুতির কারণে সে এই বিয়েতে অমত করতে পারবে না। আদিও তার কথা রেখেছিল। কোনো বাধা না দিয়েই সে প্রার্থনাকে বিদায় জানায়। তাদের মধ্যে কোনো বিশ্বাসঘাতকতা ছিল না, ছিল শুধু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। এক রাতে ছাদে বসে আদি যখন দীক্ষাকে তার জীবনের এই গল্পটি বলছিল তখন দীক্ষাও নিজের ব্রেকআপের কথা শেয়ার করে। দীক্ষা জানায় তার বয়ফ্রেন্ড অমর আসলে তাকে কখনোই গুরুত্ব দেয়নি। ঘরের খরচ থেকে শুরু করে রেস্টুরেন্টের বিল সবই দীক্ষাকে মেটাতে হতো।
সম্পর্কের প্রতি অমরের কোনো দায়বদ্ধতা ছিল না, তাই বিচ্ছেদের সময় সে একবারও দীক্ষাকে আটকানোর চেষ্টা করেনি। একই রকম মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাওয়ায় আদি আর দীক্ষার মধ্যে এক অদ্ভুত সখ্যতা তৈরি হয়। মাতাল অবস্থায় ছাদেই তাদের রাত কেটে যায়। বৃষ্টির দিনের দীক্ষার ভেজা কাপড় গুছিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে তাকে সাহায্য করতে গিয়ে আদিক্রমে দীক্ষার নির্ভরতার জায়গা হয়ে ওঠে। দীক্ষা তার জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো খুঁজছিল, আদিকে যেন ঠিক তেমনই মনে হতে থাকে। আদিও মনের অজান্তে দীক্ষাকে পছন্দ করতে শুরু করে, যদিও দুজনের কেউই মুখ ফুটে কিছু বলতে পারছিল না। এরই মাঝে তাদের বাড়িতে কাজ করা খালা তার মেয়ের বিয়েকে সবাইকে দাওয়াত দেন। তারা সবাই মিলে বাসে করে এক প্রত্যন্ত গ্রামে রওনা হয়। গ্রামের মাটির সোদা গন্ধ আর ট্র্যাক্টরে চড়ে অজানার পথে পাড়ি দেওয়ার অভিজ্ঞতা তাদের আরও কাছাকাছি নিয়ে আসে। গ্রামে আদি আর দীক্ষাকে একই ঘরে থাকতে দেওয়া হলে তারা কিছুটা অস্বস্তিতে পড়ে, বিশেষ করে পোশাক বদলানোর সময়। আদি পরিস্থিতি বুঝতে পেরে নিজ থেকেই ঘর থেকে বেরিয়ে গিয়ে দীক্ষাকে সুযোগ করে দেয়। বিয়ের রাতে এক মজার কাণ্ড ঘটে। দীক্ষা আর তার এক বান্ধবী মিলে নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য কিছু প্রোটেকশন কিট কিনতে ফার্মেসিতে যায়, আর আদি তাদের সেখানে পৌঁছে দেয়। ফার্মেসির লোকটা যখন আদিকে অল দ্য বেস্ট বলে ইশারা করে, আদি তখন কিছুই বুঝতে পারে না। গ্রামে ফেরার পর পানীয়ের আসরে দীক্ষা এতটাই মাতাল হয়ে যায় যে আদি তাকে জাপটে ধরে ঘরে নিয়ে আসে। সেই ঘরেই দীক্ষা আদির মনে সুপ্ত বাসনা বুঝতে পারে এবং তাকে জিজ্ঞেস করে আদি তাকে ভালোবাসে কিনা। সেই রাতেই তাদের দুজনের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হয়। পরদিন সকালে দীক্ষা আগের রাতের সব কথা ভুলে যায়। তারা যখন ঝর্ণা দেখতে যায় তখন আদি সাহস করে তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। আদি আর একা থাকতে চাইছিল না, সে এবার একটা স্থায়ী সংসার চেয়েছিল। দীক্ষা এই প্রস্তাবে অবাক হয়। সে আদিকে পছন্দ করলেও এত দ্রুত বড় কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছিল। সে আদির কাছে কিছু সময় চেয়ে নেয়। শহরে ফিরে আসার কয়েকদিন পর দীক্ষা ফটোগ্রাফির কাজে 12 দিনের জন্য এক ন্যাশনাল পার্কে যায় এবং সেখান থেকে ফিরেই তার সিদ্ধান্ত জানাবে বলে কথা দেয়। কিন্তু বনের ভেতরে নেটওয়ার্ক না থাকায় আদির কাছে আর কোনো খবর আসছিল না। অপেক্ষার প্রহর দীর্ঘ হতে হতে অসহ্য হয়ে পড়লে আদি নিজেই সেই দুর্গম বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে এক গার্ডের সহায়তায় সে শেষ পর্যন্ত দীক্ষার আস্তানায় গিয়ে হাজির হয়। আদিকে সেখানে দেখে দীক্ষা যেমন অবাক হয় তেমনি আপ্লুতও হয়ে পড়ে। দুজনের চোখের ভাষাই বলে দিচ্ছিল উত্তরটা আসলে কি হতে চলেছে। দীক্ষাকে ন্যাশনাল পার্কে হঠাৎ আদিকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। আদ্রির মনে উত্তরের জন্য যে ব্যাকুলতা ছিল তা দেখে দীক্ষাও আর দেরি করতে পারেনি। আদি আংটি বের করে তাকে বিয়ের প্রস্তাব দেয়। দীক্ষা হাসি মুখে তা গ্রহণ করে। তাদের বাগদান সম্পন্ন হয় এবং এর কিছুদিন পরেই ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। আশ্চর্যের বিষয় হল আদির প্রাক্তন প্রেমিকা প্রার্থনাও সেই বিয়েতে উপস্থিত থেকে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানায়। বিয়ের পরের দিনগুলো তাদের দারুণ কাটছিল, কিন্তু পেশাগত কারণে দীক্ষাকে প্রায়ই দীর্ঘ সময়ের জন্য দুর্গম বনাঞ্চলে যেতে হতো, যেখানে নেটওয়ার্কের অভাবে আদির সাথে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। এই একাকিত্ব আদিকে কুড়ে কুড়ে খেত। এরই মাঝে একদিন আদির মায়ের শরীর খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আদি আপ্রাণ চেষ্টা করেও দীক্ষাকে পাশে পায়নি। শেষ পর্যন্ত তার মা মারা যান এবং মায়ের শেষ সময়েও দীক্ষা পাশে না থাকায় আদির মনে এক গভীর ক্ষত তৈরি হয়। দীক্ষা ফিরে এসে আদিকে সামলে নেওয়ার চেষ্টা করে এবং আদিও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে। তাদের প্রথম বিবাহবার্ষিকীতে দীক্ষা এক খুশির খবর নিয়ে আসে। সে আফ্রিকার একটি বড় প্রতিষ্ঠানে স্বপ্নের চাকরি পেয়েছে, যার জন্য তাকে সেখানে স্থায়ীভাবে চলে যেতে হবে। কাকতালীয়ভাবে ওই একই দিনে আদিও তার অফিসে বড় প্রমোশন পায়। কিন্তু দীক্ষার আফ্রিকা যাওয়ার সিদ্ধান্ত তাদের সম্পর্কের সামনে এক কঠিন দেওয়াল তুলে দেয়। দীক্ষা বুঝতে পারছিল যে স্ত্রী হিসেবে তার যে দায়িত্ব ছিল সেটা সে পালন করতে পারছে না। বিশেষ করে আদির কঠিন সময়ে পাশে না থাকার অপরাধবোধ তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। সে আদিকে প্রস্তাব দেয় যে বছরের পর বছর একে অপরের থেকে দূরে থাকার চেয়ে তারা আবার বন্ধু হয়ে যাওয়াটাই শ্রেয়। আদিও বুঝতে পারে যে মাসে কয়েকবার না দেখা হওয়াটাই যেখানে সে মেনে নিতে পারে না, সেখানে বছরের পর বছর একা থাকা তার পক্ষে অসম্ভব। কিন্তু তাদের আইনজীবী আঙ্কেল তাদের বোঝানোর চেষ্টা করেন যে অনেক দম্পতি জীবিকার প্রয়োজনে বছরের পর বছর দূরে থেকেও সম্পর্ক টিকিয়ে রাখে। তবে আদি আর দীক্ষা উভয়েই কোনো এক অজানা ইগো এবং দায়বদ্ধতা থেকে মুক্তি পেতে ডিভোর্সের সিদ্ধান্তে অটল থাকে।
তারা মনে করে পাশে না থাকলে সম্পর্কের গভীরতাও একসময় হারিয়ে যাবে। অবশেষে আদালতে সেই দিনটি আসে। ডিভোর্সের কাগজে সই করার সময় দুজনেই কান্নায় ভেঙে পড়ে। কাগজে কলমে তাদের বিচ্ছেদ হয়ে গেলেও মনের টান যেন তখনও অম্লীন ছিল। বিদায়ের আগে দীক্ষা তার বাবার সাথে আদিকে শেষবারের মতো দেখা করিয়ে আনে। আফ্রিকা যাওয়ার দিন বাস স্টেশনে তাদের শেষ বিদায়টা ছিল অত্যন্ত করুণ। দুজনেই জানত যে আগামীর পথ আলাদা। দীক্ষা যাবে আফ্রিকার জঙ্গলে, আর আদি পাড়ি জমাবে জার্মানিতে। বাস্তব জীবনের রূঢ় সত্যের মতোই এই গল্পের শেষটা কোনো পূর্ণতা পেল না। অনেক সময় সম্পর্কের গভীরতা থাকলেও পরিস্থিতি আর ইগো সব এলোমেলো করে দেয়। জীবনের নিয়ম মেনে তারা একে অপরকে হারিয়েও সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের এই অসমাপ্ত গল্পের দ্বিতীয় সিজনে আবার কোনোদিন দেখা হবে কিনা তার সময়ের হাতেই তোলা রইল। এভাবেই বিচ্ছেদের করুণ সুর দিয়ে শেষ হয় আদি আর দীক্ষার এক সময়ের রঙিন গল্পের এই অধ্যায়।